দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে করোনা পরিস্থিতি। আমাদের তরুণরা কোনোভাবেই কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তাদের আগের সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার। না, তরুণদেরকে কোনোভাবেই হতাশ হলে চলবে না, তাদেরকে সচেতন হতে হবে। তাদের সচেতনতাই পারে নতুন করে আশার আলো দেখাতে। আমরা তরুণদের পাশে থাকতে চাই, তরুণদের কথা বলতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের আয়োজন এখন যৌবনজার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার মঙ্গলবার পাক্ষিকভাবে প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। ধরুন আপনার আশপাশে হঠাৎ করে একটি সাপ দেখা গেল, আপনি কি করবেন? আপনি নিরাপদ দূরত্বে চলে যাবেন, অথবা হাতের কাছে যা পাবেন সেটি দিয়ে ওই সাপটিকে মেরে ফেলার চেষ্টা করবেন? না, এর কোনোটিই করেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী। বরং কোথাও কোনো বিষধর সাপ ধরা পড়েছে এমন খবর পাওয়া মাত্র তারা সেখানে খুশি মনে ছুটে যান ওই সাপটিকে উদ্ধার করার জন্য। সাভারের একটি গ্রামের পরিত্যক্ত বাড়িতে ধরা পড়েছিল গোখরা সাপটি। সেখানে আমাদের জন্য অপেক্ষায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ ও অনন্যা। এখানে তো সাপটা পাওয়া যায়। জি জি, হ্যাঁ, এটা পরিত্যক্ত তো অনেকদিন ধরে এখানে পড়েছিল, ভেতরে গেলে বুঝতে পারবেন। আমরা ওটাকে টের পেয়েছি, এখন পর্যন্ত ওটা তুলে আনা হয়নি, আছে কিচেনে আছে। জি, রান্নাঘরের এক কোণে লুকিয়েছিল বিষধর গোখরা সাপটি। সেখান থেকে যেভাবে সাপটিকে উদ্ধার করা হলো তাতে বুঝতে বাকি রইল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ এবং অনন্যা সাপের ব্যাপারে কতটা দক্ষতা অর্জন করেছেন। সাপের সাথে যেন তাদের রীতিমতো বন্ধুত্ব চলছিল। তাদের পরের অভিযানটি ছিল মুন্সিগঞ্জের শ্রীনগরে নদী তীরবর্তী একটি অফিসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মুন্সিগঞ্জে তাদের এত কষ্ট করে আসার পেছনে উদ্দেশ্য একটাই, দৃষ্টিবন্দী করে রাখা সাপটির কোনোভাবেই যেন কোনো ক্ষতি না হয়। কারণ এটি অত্যন্ত দুর্লভ প্রজাতির একটি বিষধর সাপ, যা অনেকেই অজগর সাপ মনে করে ভুল করে থাকেন। ভাইপারেরই ফ্যামিলির একটা সাপ, রাসেলস ভাইপার, যেটাকে আমরা বাংলায় বলছি চন্দ্রবোরা। এটা মারাত্মক বিষধর একটা সাপ। এখানে যেহেতু মাঝে মাঝে সাপ পাওয়া যাচ্ছে, এই মানুষগুলোকেও যদি খানিকটা সতর্ক করা যায়, সচেতন করা যায়, সেই জন্যই সব মিলিয়ে আমাদের এখানে আসা। আশ্চর্যজনক হলেও সত্য, মাহফুজ ও অনন্যাদের আরেকটি অভিযান ছিল খোদ রাজধানীতে। মানিকদি এলাকার ঝোপঝাড়ের সাথের একটি অ্যাপার্টমেন্টে পরপর দুটি সাপ বারান্দা ও বাথরুমে ধরা পড়েছিল বাসিন্দাদের হাতে। আর কোনো সাপ আছে কিনা সেটা দেখার জন্য খোঁজ করা হয় মাহফুজদের। ওনারা যে ভয়টা পাচ্ছিলেন গোখরা সাপ নিয়ে, আমরা যদিও খুঁজে পাই নাই গোখরা সাপ এটা। আর চারতলায় যে সাপ দেখা গেছে সেটা হলো ঘরগিন্নি সাপ, যেটাকে বলা হয় কমনওয়েলথ স্নেক, যেগুলো মেরে ফেলা হয়েছে। ওরা সাধারণত খসখসে দেয়াল বা অমসৃণ কিছু পেলেও বেয়ে উঠে যেতে পারে। বেয়ে ওঠার দক্ষতা ওদের অসাধারণ। তো সেইখান থেকে আমরা যদি খুঁজিও ঘরগিন্নির সাপ খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর গোখরা সাপ তো পাওয়া গেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজেদের ক্যাম্পাসে যখনই কোনো সাপ ধরা পড়ে তখনই মাহফুজ অনন্যাকে ডাকা হয়। মনের আনন্দে সেই ডাকে সাড়া দিয়ে সাপটিকে ঠিকই উদ্ধার করে নিয়ে আসেন তারা। বিভিন্ন সময় দেখা যায় যে নির্বিষ সাপে কেটেছে, কিন্তু মানুষ উদ্বিগ্ন হয়ে হার্ট অ্যাটাক করে ফেলে, বা দেখা যাচ্ছে যে নির্বিষ সাপে কেটেছে কিন্তু শক্ত করে বাঁধন দেয়া হলো, রক্ত চলাচল বন্ধ হয়ে সে অঙ্গটাই নষ্ট হয়ে যায়, এমনও দেখা যায় মাঝে মাঝে। এখানে আরেকটা ব্যাপার বলে রাখতে হয় যে বাংলাদেশে সাপের কামড়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়। হাতে গোনা কয়েকটা সাপের কামড়ে প্রতি বছর এত সংখ্যক মানুষ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? প্রপার চিকিৎসা নাই। মাহফুজের কনসেপ্টটি হলো সাপকে কেবল ধরা নয়,
উদ্ধার করে সংরক্ষণ করা। এই কাজে তারা গঠন করেছেন ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেস্কিউ অর্গানাইজেশন। এতে সারা দেশে আগ্রহী সদস্য সংখ্যা ৯১,০০০। তাদেরই একজন আলোচিত সদস্য আদনান আজাদ আসিফ, যিনি সম্প্রতি বান্দরবনের ঘুমধুম ইউনিয়নে প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ি ঢলের সাথে আসা পরপর ৯টি সাপ উদ্ধার করেছিলেন। সেই সাপগুলোর মধ্যে অজগর সাপ আছে, আছে বিরল প্রজাতির সাপ। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বিষধর সাপ। এর বাংলা নাম হচ্ছে কালকেউটে বা কালকালাচ, ইংরেজি নাম ব্ল্যাক ক্রেট। এটি দেশের অন্যতম একটি বিষধর সাপ। সাপটি আমি পেয়েছি বান্দরবনের মাইখনছড়ি উপজেলার ঘুমধুমের একটি বাড়িতে। সাপ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ যে সংগঠনটি গড়ে তুলেছেন এবং সারা দেশে তরুণদের নিয়ে যে নেটওয়ার্ক গড়ে তুলেছেন, সেখানে অন্যতম প্রধান উদ্দেশ্য সাপের বিষয়ে মানুষকে সচেতন করা। আমরা যদি একচেটিয়াভাবে সাপ মারতে থাকি, এটা নিঃসন্দেহে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এটা মানুষের জন্য যেমন ক্ষতিকর, আমরা যদি সাপ মারতে থাকি তাহলে আমাদের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। সাপ প্রচুর পরিমাণে ইঁদুর খায়, ইঁদুর নিয়ন্ত্রণে সাপ বড় একটা ভূমিকা রাখে। তো আমরা যদি সাপ মারতে থাকি এভাবে, তাহলে ইঁদুর নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু যারা ইঁদুর নিয়ন্ত্রণ করছে তাদের সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে, তাহলে আবার ইঁদুরের সংখ্যাটা বেড়ে যাবে। মাহফুজ আমাকে বলেছিল যে বাংলাদেশে যেই কুসংস্কারগুলো রয়েছে সাপের ব্যাপারে, সেখানে সাপের মুখোমুখি হতে মানুষ ভয় পায়। তো তুমি যদি একজন মেয়ে হয়ে সাপ রেস্কিউ করতে তুমি যে ভয় পাচ্ছ না, নার্ভ ঠান্ডা রাখছো, এই ব্যাপারটা অনেক মানুষকে মেসেজ দেবে যে সাপও একটা সাধারণ প্রাণী, যে কেউ সেটাকে হ্যান্ডেল করতে পারে যদি তার দক্ষতা থাকে। অর্থাৎ আমি মানুষের মধ্যে একটা নতুন দৃষ্টিকোণ তৈরি করতে পারছি। তারা ভাবছে যে একটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে যদি সাহস করে এগিয়ে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তো এই যে মানুষের মধ্যে ভয়টা কেটে যাচ্ছে, এটাই আমার চাওয়া ছিল। অর্থাৎ সাপ নিয়ে অহেতুক ভয় নয়, বরং প্রয়োজন সচেতনতা। আর এই বার্তাটি দিতে চান তরুণ শিক্ষার্থীরা। স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনা করে সিনিয়রদেরকে নয়, অপেক্ষাকৃত তরুণ বয়সের চিকিৎসকদের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান সময়ের এই করোনা পরিস্থিতি মোকাবেলা করার। আর সেটা করতে গিয়ে এই তরুণ চিকিৎসকদের উপর যে কি ঝড় বয়ে যাচ্ছে, সেটা আমরা হাসপাতালের বাইরে থেকে জানতে পারি না। আর সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি তরুণ ওই চিকিৎসকদের সাথে কথা বলে। প্রতিটি রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে হয় প্রতিনিয়ত। যেমন ধরুন, কোনো রোগীর হঠাৎ করে অক্সিজেন ডিমান্ড বেড়ে গেল, এমত অবস্থায় ওই রোগীকে হয়তো দেখা যায় আগে সিলিন্ডারে অক্সিজেন দেওয়া হচ্ছিল, সেই সময়ে তাকে আবার সেন্ট্রাল অক্সিজেনের লাইনের কাছে নিয়ে যেতে হয়। তো এই রোগীটাকে শিফট করা দ্রুততার সাথে, এরই মধ্যে যদি আবার আরেকজন রোগী হয়তো খারাপ অবস্থায় আছে, এই রোগী ম্যানেজ করে সেই রোগীকে আবার অ্যাটেন্ড করা, এগুলো প্রতিটিই আমাদের চ্যালেঞ্জ। এবং কোনো জায়গায় যদি কোনো রোগী অ্যাটেন্ড করতে বা তাকে যথাসময়ে যথোপযুক্ত চিকিৎসাটি দিতে কালক্ষেপণ হয়, তাহলে কিন্তু রোগী আরও বেশি খারাপ হয়ে যেতে থাকে। হাসপাতালে কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই, যেগুলো হয়তো বাহির থেকে আসলেই বোঝা যায় না। একে তো আমাদের দেশে প্রচণ্ড গরম, তার মধ্যে স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালগুলোতে তো আর এসি নেই। যখন আমরা সম্পূর্ণ কাভারঅল, গগলস এবং ফেস শিল্ড পরে রোগীর কাছে যাই, সেই সময় দেখা যায় যে প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে আমাদেরই নিজেদের অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। এর মধ্যে সম্পূর্ণ মনোযোগকে কেন্দ্রীভূত করে রোগীর ব্যবস্থাপত্রটা ঠিকভাবে প্রস্তুত করা আমাদের জন্য যথেষ্ট দুরূহ হয়ে দাঁড়ায়। এছাড়া বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমাদের গগলসটা সম্পূর্ণ ঘেমে ঘোলাটে হয়ে যায়, বাষ্প জমে যায়। আমরা কোনো লেখার জিনিসগুলো পড়তে পারি না ঠিক করে, এমনকি সিঁড়িগুলোও উঠানামার সময় আমরা ঠিক করে চোখে দেখতে পাই না। তো এই অবস্থায় কাজ করা আমাদের যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আমাদের পিপি পরা অবস্থায়, মাস্ক পরা অবস্থায় রুগীকে সেবা দিচ্ছি খুব দ্রুততার সাথে, রুগীর চাপ অনেক। এই সেবা দিতে গিয়ে আমাদের এটাও খেয়াল রাখতে হয় যে আমাদের মাস্ক, পিপি এগুলো যেন তার জায়গা থেকে সরে না যায়, মাস্কটা যেন ঠিক জায়গায় থাকে। তা না হলে প্রতিটি ডক্টরকেও আবার নিজের ইনফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ডেল্টা ভাইরাসের স্ট্রেন সম্পর্কে আমাদের মধ্যে কিছুটা মানসিক চাপ এবার কাজ করছে, কারণ অনেক তরুণ ডাক্তাররাও আক্রান্ত হচ্ছেন এবং অনেকে মৃত্যুও বরণ করেছেন। তারপরেও এই মানসিক চাপ সাথে নিয়েই আমরা রোগীদেরকে কন্টিনিউয়াসলি সেবা দিয়ে যেতে চাই। আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুর রহমান চৌধুরী। আবারও আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবনজার পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা 6:45। নারী উদ্যোক্তার চিন্তাটি ছিল এরকম, বিভিন্ন বয়সের নারীরা এক হয়ে দল বেঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াবেন মুক্ত পাখির মতো। কিছুদিনের জন্য হলেও তারা ভুলে থাকবেন নারী হিসাবে তাদের জীবনের বঞ্চনার গল্পগুলো। ওই নারী উদ্যোক্তার যেমন চিন্তা তেমন কাজ। কেন নারীদের আলাদাভাবে ভ্রমণের প্রয়োজন আছে এর ব্যাখ্যায় নারী উদ্যোক্তা মার্জিয়া উদাহরণ দিলেন একজন নারীকে দিয়ে, যিনি ঘটনার আগ পর্যন্ত নারী ভ্রমণকারীদের গ্রুপের সদস্য ছিলেন ঠিকই, কিন্তু কোথাও নারীদের সাথে আলাদাভাবে ভ্রমণে যাননি। কান্না করছিল মেয়েটা, বললো আপু আমার তো কথা বলার কেউ নেই, জানানোরও কেউ নেই, ফ্যামিলিকেও বলতে পারছি না অনেক ব্যাপার, বন্ধু এমন কোনো বন্ধুও নেই যার সাথে শেয়ার করব, সুতরাং আপনাকেই ফোন দিলাম, আপনাকে চিনি আমরা সবাই সেই হিসেবে। তারপর সে বলল যে আমি সুইসাইড করব কিছুক্ষণের মধ্যে। আমি প্রায় 1 ঘন্টা তার সাথে কথা বলে তাকে বিভিন্নভাবে বুঝিয়ে তাকে আমি ইনভাইট করলাম। এরপর সে আমাদের একটা ট্রিপে আসে তার মাস 1.5 পরে, এবং আমি যতটুকু দেখেছি সে যথেষ্ট এনজয় করেছে। সেই মেয়েটা এখনও আমাদের গ্রুপে গল্প লিখে অনেক কিছু লেখালেখি করে, আমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে সবসময় জড়িয়ে থাকে। মার্জিয়া সহ আরও কয়েকজন নারী উদ্যোক্তা নারীদের ভ্রমণের আলাদা প্যাকেজের যে কনসেপ্টটি সামনে নিয়ে এসেছেন, সেখানে বিভিন্ন বয়সের নারীরা দল বেঁধে ঘুরে বেড়ান, মুক্ত পাখি হয়ে ঘুরে বেড়ান দেশে বিদেশে। ভ্রমণে এসে এমন আনন্দে মেতে ওঠা অনেক নারীরই থাকে বঞ্চনার নানা গল্প, যেই গল্পগুলো তারা ভ্রমণে আসা পাশের জনকে শেয়ার করে কিছুটা হালকা হতে পারেন। এরকম অসংখ্য মেয়ে আছে ট্রিপে যাওয়ার পরেও দেখেছি রাতে একজন নতুন কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, অঝরে কান্না করছে, চিৎকার করে কান্না করছে। গ্রুপের সবাই আমরা সারাদিন মজা করলাম, রাতের বেলা কি হয়েছে জিজ্ঞাসা করতেই জানলাম যে হয়তো বা কারোর সাথে খুব ক্লোজ হয়ে গেছে, তাকে তার লাইফ হিস্ট্রি বলতে গিয়ে এভাবে চিৎকার করে কান্না করছে। পরে আমরা সবাই মিলে তাকে আবার আদর করে অ্যাপ্রিসিয়েট করে যেভাবেই হোক তাকে আবার একটা নর্মাল সিচুয়েশনে নিয়ে আসছি। তো এরকম হয়, অনেক হয়। আমরা এরকম অনেক স্টোরি জানি, অনেক হাইলি এডুকেটেড ওমেনদের স্টোরিও জানি যাদের বিভিন্ন সমস্যা, এবং আমরা চেষ্টা করি মেন্টালি যতটা তাদেরকে সাপোর্ট করা যায় সেটা করার। এক্স্যাক্টলি, হ্যাঁ। সমাজে নারীরা যেভাবে বঞ্চনা আর বন্দিত্বের শিকার, তাতে তাদের আলাদাভাবে ভ্রমণের বাস্তবতা এখন দিনে দিনে স্পষ্ট হচ্ছে। নারী উদ্যোক্তাদের আয়োজনে বিভিন্ন বয়সের নারীদের সাথে ভ্রমণে এসে তারা বুঝতে পারছেন জীবনকে কতভাবে দেখা যায়, চেনা যায়। যারা ইভেন 60 আন্টি, তারাও অনেকে বলে যে আমার হাজব্যান্ড মারা গেছে গত বছর বা 2 বছর আগে, সারা জীবন আমি কষ্ট করে আসছি, কিন্তু সে কখনো বুঝে নাই আমার যে একটা ঘুরতে যাওয়ার বা পৃথিবী দেখার, আমার সৃষ্টিকর্তা এত সুন্দর করে পৃথিবী তৈরি করেছে, একটু দেখার যে আক্ষেপ বা ইন্টারেস্ট, সে কখনোই সেটা শুনতেও চায় নাই, বুঝতেও চায় নাই। আর দায়িত্ব, বাচ্চা কাচ্চা মানুষ করা, সব কিছু মিলিয়ে আমিও ওই জিনিসটা ভুলেই গিয়েছিলাম যে আমারও যে কিছু চাওয়া থাকতে পারে। তো এখন এই বয়সে এসে যখন আমি অবসর, এখন আমার মনে হয় যে না, আমি পুরো পৃথিবীটা ঘুরে দেখব। বাংলাদেশের পতাকা নিয়ে 144টি দেশে ভ্রমণ করে নাজমুন নাহার আলোচিত হয়েছেন দেশে বিদেশে। তার মতে, বঞ্চনার শিকার নারীরা যেভাবে নিজেদেরকে প্রতিনিয়ত গুটিয়ে রাখে, সেখানে ভ্রমণই পারে তাদেরকে একটু স্বস্তি দিতে, জীবনকে অন্যভাবে দেখাতে। যখন আমি পৃথিবীতে বেরিয়ে পড়েছি ব্যাকপ্যাক পিছনে নিয়ে, এবং আমি একজন সলো ট্রাভেলার, তখন আমি বুঝতে শিখেছি, জানতে শিখেছি যে কিভাবে আমি সমস্যাকে সমাধান করব। তেমনি আমি বলছি, যখন একটা মেয়ে
বা একজন নারী যখন ভ্রমণ করবে তখন তার আত্মবিশ্বাস বাড়বে, সে নতুন নতুন জায়গা দেখতে পারবে, নতুন অনেক কিছু সে শিখতে পারবে এবং মন অনেক বড় হবে, মন অনেক উন্মুক্ত হবে। অনেক নারীর উপলব্ধিতে এখন ভ্রমণের গুরুত্ব বাড়ছে। নারী উদ্যোক্তারাও এ নিয়ে কাজ করে নিজেদের শক্তিকে চেনাতে পারছেন আলাদাভাবে। অনেক অনেক অসম্ভব সুন্দর একটা জায়গা, এটা জাস্ট নিউলি ফর্মিং একটা বিচ এবং দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর। আমরা চাই নারীরা বেশি বেশি ভ্রমণ করুক, বন্দি জীবন থেকে তারা মুক্ত জীবনে বিচরণ করুক। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের পরের অংশে, আওয়াজ তোলো। কিছু তরুণ না খেয়ে মারা যাচ্ছে, আবার কিছু তরুণকে রীতিমতো গুলি করে মেরে ফেলা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তরুণরা মারা যাচ্ছে সাগরে নৌকা ডুবে। এত মৃত্যুর ঘটনার পরেও কোনোভাবেই থামানো যাচ্ছে না তরুণদের অবৈধ উপায়ে বিদেশ যাত্রা। সিলেটের বেলাল ও তার 3 ভাগিনা ভাতিজাকে সাথে নিয়ে প্রস্তুত হয়েছিলেন ইউরোপে যাওয়ার জন্য। দালাল প্রথমে তাদেরকে পাঠায় ভারতে। সেখানে গিয়ে বুঝতে পারেন তারা 4 জন জিম্মি হয়ে গেছেন। তাদেরকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। সেখানে মরুভূমির মধ্যে ছোট্ট একটি রুমে মোট 82 জনকে নির্মমভাবে আটকে রাখা হয় প্রায় 3.5 মাস। 5 দিন খানি দিত, আর 5 দিন টোটাল বন্ধ, কোনো পানিও দিত না, খানিও দিত না। পেটর বুকর কারণে মানুষে মাটি কামড়াইয়া খাইছে, পানিটা পর্যন্ত দিছে না। পানির কথা কইলে যে আরবি আছিল, আরবি মারতো। খেতে না দিয়ে দুর্বল করা এবং অত্যাচার চালানোর পেছনে একটাই উদ্দেশ্য, মুক্তিপণ আদায় করা। বেলাল সহ তাদের 4 জনকে বাঁচিয়ে রাখতে প্রত্যেকের জন্য 2 দফায় 7 লাখ টাকা অপহরণকারীদের নিকট পাঠানো হয় বাংলাদেশ থেকে। ইটালিতে নেয়ার জন্য বেলালদেরকে লিবিয়া থেকে মাঝ সাগরে 2টি নৌকাতে উঠিয়ে দেয়া হয়। খেলনার মতো নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষ ছিল। 5 মিনিটের মধ্যে সেই নৌকা ডুবে যায়। বেশ কিছু সময় সাগরে ভেসে থাকলেও একটা সময় বেলাল দেখলেন তার 3 ভাগিনা ও ভাতিজা ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছে। ধারাবাহিকভাবে মানুষ নিস্তব্ধ ইয়া তলে যার, পানির নিচে যার, মাছে খার। আমার নিজেরও মাছে খাইছেন। আমার যে আব্দুল আজিজ বাতিজা, আহমদ বাগনা, লিটন বাতিজা, তারা সারা রাইতো আমার লগে আছিল। আমার বাগনা যে জিও আহমদ হুসাইন, তাইন ফয়লা পানির তলে গেছেন কি। এরপরে আমার বাতিজা আব্দুল আজিজ ওলা পানির নিচে গেছে কি। এর বাদে আমার বাতিজা লিটন যে এও গেছে কি। ভৈরবের আমির হোসেন, তিনিও দালালের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপ যেতে চেয়েছিলেন। নৌকাটা যখন ফাইটেছিল তখন আমি একটা ড্রামের মধ্যে, তেলের ড্রাম ছিল, তেলের ড্রামের মধ্যে মনে করেন আমি আঁকড়ে ধরে আসলাম। তখন আমি মোটামুটি কয়েক ঘন্টা ছিলাম, সবাই বলছে যে 4-5 ঘন্টা আমরা ইয়াতে ছিলাম, পানিতে ছিলাম। আমাদের লগের লোকগুলা, আমাদের ভৈরবের 3 জন লোক ছিল, 5 জন ছিলাম আমরা, 2 জন আমরা বাচ্চা আছি। এর মধ্যে মনে করেন 3 জন আমরা ভৈরবের মারা গেছি। অর্থাৎ দেশি বিদেশি দালাল চক্রের উদ্দেশ্যটা থাকে এরকম, তরুণদের ইউরোপের পাঠানোর কথা বলে প্রথমে লিবিয়া কিংবা তিউনিসিয়ায় নিয়ে আসা, তারপর তাদেরকে জিম্মি করা। সাগর পথে ইটালিতে নিয়ে যাওয়া হবে এমন কথা বলে নৌকায় ওঠানোর আগে অত্যাচার চালিয়ে যত পারা যায় মুক্তিপণ আদায় করা, তা না হলে গুলি করে মেরে ফেলা। এ পথে পা বাড়ানো বাংলাদেশি তরুণদের অভিজ্ঞতা কম বেশি এরকমই, যেমনটা বলছিলেন জিম্মি দশা থেকে বেঁচে ফিরে আসা ভৈরবের তৌকির মিয়া। আমরা অনেক নির্যাতন করছি, কারেন্টে চেক দিছে, পানির মধ্যে চুবাইছে, এরপর আপনার মোটা মোটা পাইপ দিয়ে লোড দিয়ে আমাদের এমন ভাবে মারছে। আমার কাছে মোবাইল দিল, মোবাইল দেওয়ার পরে আমি আব্বারে ফোন দিলাম, আব্বা তো আমার তো মারতাছে, আমার তাড়াতাড়ি এত বাঁচাও, যেমনি হোক আমার বাঁচাও, এত 2 লাখ টাকা করে চাইতেছে, তুমি কেমনে কি করবা, আমার তাড়াতাড়ি বাঁচাও। আমি আব্বারে বলতেছি, আব্বা তো কান্তাছে, ফুতের কষ্ট তোর বুঝে না, আমার বাবা আমার কেমনে আনছে, আমারটা আমি জানি। আমার যে একটা মারধর করছে, আমার চেহারা আমার ভাবে চিনছে না। প্রথমে কথা যে বাজার চিন্তা করিস না, তোরা আনতাছি,
আমার বাবা আমার কেমন আনছে, এবারে যেমনি জায়গা সুগা সুমি বিক্রি করে পরে আমার বাবা আমার আনছে। তকিরের মতো সবাই যে মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরে আসতে পারে এমনটি নয়, যেমনটা ফিরতে পারেননি ভৈরবের আরেক তরুণ রাজন। বিদেশের দালালকে অনেক অনুরোধ করেও রাজনকে বাঁচাতে পারেননি তার মা। আমার মা তো মা ফুটাই লাগছে, তুমি আমার লিগে টাকা পাঠাও, আমাদের তো 4 দিনের সময় আছে, আমার মেয়ের লাগবে 10 লাখ দিনার চাইছে, এত টাকা কইতে দিমু। তোর কইছি বাড়ি বিক্রি কইরা আমি 3 লাখ টাকা বাবা তোমারে দিমু, সে রাজিও না, 3 লাখ টাকা তোমার হইতো না, তোমার 10 লাখে দিতে হবে। গত বছরের ওই ঘটনায় কেবল রাজন একা নন, ২৬ জন বাংলাদেশিকে গুলি করে মেরে ফেলা হয়। এত কিছুর পরেও কি সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রা থেমে আছে? এই তো সেদিন গেল ঈদের ঠিক পরের দিনই শুনতে হলো আরও ১৭ বাংলাদেশি ইটালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নিহত হয়েছে। তাদের বাবা মা অনেক চেষ্টা করেছিলেন টাকা দিয়ে হলেও ঝুঁকিপূর্ণ নৌকাতে যেন সন্তানকে উঠতে না হয়। তারা দাবি করছে 2 লাখ টাকা লাগবে ছাড়ানোর পরেও, প্রথম নিচে 3.5 লাখ, তারপর আবার 2 লাখ। আমার বাইরে যেখানে নিচে ড্রামের ভিতরে মাছের ট্রলারে অক্সিজেন নাই, 100 লোকের জায়গায় 400 লোক দিছে, 400 লোক দিছে। ওই গরমে ওই আবহাওয়ায় ওই অক্সিজেনে আমার ভাই ওই নিচেই মারা গেছে। এভাবে যারা অবৈধভাবে লিবিয়া, তিউনিসিয়া হয়ে সমুদ্র পথে ইউরোপ যাচ্ছে, এরকম প্রায় 400 জনের সাথে কথা বলে একটি গবেষণা পরিচালনা করে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম। যতক্ষণ পর্যন্ত তারা নৌকায় না ওঠে ততক্ষণ পর্যন্ত আসলে তারা কল্পনাই করে, কারণ তাদেরকে আসলে অতটুকুই ধারণা দেওয়া হয়েছে আসলে যাওয়াটা খুব সহজ, এরকম একটা ধারণাই তাদেরকে দেওয়া হয়। কিন্তু যখন তারা নৌকাটা তারা দেখে যে এটা তো আসলে নৌকা না, এটা তো একটা প্লাস্টিকের কাগজ, এই নৌকাটাতে ওঠে বা সাগর তীরে যায়, তখন আমি অনেককেই শুনেছি আমাদের গবেষণায় অংশগ্রহণ করেছে যে অনেকে কান্না করে ফেরত আসার জন্য। হ্যাঁ, কিন্তু যে ফেরত আসবে তাকে আসলে বুলেটটাই নিতে হবে বুকে, কারণ মেরে ফেলবে। কারণ এরকম অনেকেই আছে, আমাকে 2 জন অন্তত বলেছিল যে তার চোখের সামনে আসবে না, না আসার কারণে তাদের চোখের সামনে তাদেরকে গুলি করা হয়েছে এবং 2 জন মানুষ সেখানেই মারা গেছে। এইসব বাস্তবতায় আমরা বিষয়টি নিয়ে তরুণদের জন্য আওয়াজ তুলতে চাই, তরুণদেরকে বলতে চাই যে প্রয়োজনে আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশটিরও আপনাকে প্রয়োজন রয়েছে, তাই সম্মানের সাথে বিদেশে যাওয়ার চিন্তা করুন। এই পর্যায়ে থাকছে মন কে যে চায়। করোনার কারণে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা না পেয়ে তরুণরা এখন চরম হতাশার মধ্যে আছে। এই হতাশা তাদের মধ্যে যে কত ধরনের মানসিক সমস্যা তৈরি করছে সেটি এখন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরাসরি প্রতিনিয়ত প্রত্যক্ষ করছেন। আমাদের দেশে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি। যাদেরকে আমরা ঘরে রাখছি তাদের মাঝে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে বা অলরেডি দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা এই গ্রুপটাকে যদি দুভাগে ভাগ করে নেই তাহলে আমরা দেখব যে একটা গ্রুপ হচ্ছে বিবাহিত, আরেকটি অবিবাহিত। তো অবিবাহিত যারা, তারা কিছুটা মনোটোনাস। আরেকটি জিনিস আমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে যে এটা যদিও একটু সংবেদনশীল বিষয় এবং স্থূল বিষয়, সেটা হচ্ছে যে পর্নোগ্রাফিক যে সাইটগুলো, এগুলোতে তাদের মানে একটু প্রবণতাটা এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আর একটা বিষয় আমরা খেয়াল করছি, একটু যারা মেধাবী ছিল তারা এখন অনেকটা ঘরকূন হয়ে গেছে, যারা একটু প্রাণবন্ত ছিল, যারা খুব উচ্ছল ছিল, তারা বেশ বদরাগী হয়ে যাচ্ছে। তাদের মাঝে আচরণগত পরিবর্তন বা কন্ডাক্ট প্রবলেম আমরা যেটাকে বলি বা কন্ডাক্ট ডিজঅর্ডার বলে থাকি, এই ধরনের যে টার্ম এগুলো আমরা এখন মানে ইউজ করতে বাধ্য হচ্ছি এবং এদেরকে নিয়ে আমাদের আউটডোরগুলোতে কিংবা আমাদের চেম্বারগুলোতে তাদের অভিভাবকরা আসছে।
আরেকটা ব্যাপার হচ্ছে যে কৌতূহল প্রবণ হয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যে মাদকগুলো হয়তো আগে তারা কখনো নেয়নি। এর মধ্যে রয়েছে ক্রিস্টাল আইস কিংবা ক্যানাবিস কেক, এই ধরনের মাদক এই লকডাউনে বা এই মহামারীতে খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। যারা বিবাহিত তরুণ তরুণী তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগের বছরগুলোর তুলনায় তাদের এই বছরে বিবাহ বিচ্ছেদের পরিমাণ অনেকখানি বেড়েছে। সবকিছু মিলিয়ে তাহলে মোটামুটি আমাদের এই উঠতি বয়সী তরুণ তরুণীদের মাঝে আমরা তাদের আচরণগত পরিবর্তন, তাদের মানে অতিযান্ত্রিকতা বা ডিভাইস অ্যাডিকশন, তারপরে সাবস্টেন্স অ্যাবিউজ বা মাদকাসক্তি, এবং বিশেষ করে এই সেপারেশন বা বিবাহ বিচ্ছেদ এবং আরও কিছু বিকৃত চিন্তাগুলো তাদের মাঝে মানে কাজ করেছে এই লকডাউন পরিস্থিতিতে। এগুলো কিন্তু খুব সহজেই মানে উত্তরায়ণ বা ওভারকাম করা সম্ভব ছিল যদি প্রপার কাউন্সিলিং করা যায়, এবং বিশেষ করে সাইকিয়াট্রিস্টের আন্ডারে এনে এবং সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে যদি ফ্যামিলি মিটিং করে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটানো যায়, তাহলে অনেক কিছুই হয়তো সমাধান সম্ভব। আমি আশা করি যে সবাই এই লকডাউন পরিস্থিতিতেও ভালো থাকবেন, সবাই সুখে শান্তিতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbd.com। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।